হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব 4। সঙ্গে আমি আরিশা। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এইগুলা কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ে এক সিনিয়র ভাইয়া দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দিইনি কখনো। সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নিইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকেই এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশ দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজের ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানদারের বিল পরিশোধ করে চট করে জুইয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাগ বয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুততার পা চালালো আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের ব্যাগ ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই নিজে করা প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিছে? তুই কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথাই রাগ হলো না, বরং হতাশায় বুক ফাড় হলো আরও। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধ রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তাভাবনা করতাম সিনিয়র ভাইয়ার সাথে প্রেমটা করবো কিনা। কিন্তু হাই আমার অসহায়ত্ব! নাম দাম কিছুই জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তায় ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্কে ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও নয়। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুইয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি আমি কি বলেছি। কি বলছিস আবল তাবল? ঠিক করে বল, এইসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বার করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাইয়া দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ার কথা বলছিস তুই? জুইয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজ একসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তাভাবনা? ওকে, নাইস চিন্তাভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করবি, তাই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে করে জামাইটারি, দোয়া দিলাম। জুইয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমায় দোয়া দিছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বললাম, আর তার এইয়া প্রশস্ত বডি। আসছে আমার জামাইরে বুড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের বুড়ি বলতে কিচ্ছু না। নিজেই চিন্তা কর, তোর বদ্ধ আবার তোর উপরেই না পড়ে যায়। হুবিস মাইয়া, আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে তার ফাজিল সালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায়, আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ, আমাকে আস্ত রাখবে না, আর আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই সেখান থেকে দৌড় লাগালাম জুইয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ডে দৌড়াতে কানে আসলো জুইয়ের রাগান্বিত স্বর আমার পিছন পিছন,
রেগেমেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আজ তো ছাড়বে না। দৌড়ানি থামেনি, ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছিলাম, আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম কলেজের ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খেয়ে হারায়, গড়াগড়ি করে দুজনাই চটপটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোম্যান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা আমার উপর রেগেমেগে ফায়ার হয়ে গেছিল, হুমকি ধুমকি সব কিছুই দিয়ে বলেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেস বলেই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হা হা হা, আমার স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসে মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বলতে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছনে লোকটার কলার আটকে ধরতে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কুনোয় আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকারের পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লে যার অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেল। ছ্যা, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ফুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে, এত দামি আইফোন কোন পাষাণ ভেঙেছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নেই এদের কাছে। এইসব জাতি টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপর দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তেই। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখ পান এক পলক দেখে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বোঝার তখনই বুঝে গেলাম, এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করবো ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠলাম ক্রোধিত ওই রক্তিম চোখজোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না। সোজা কলেজের ভিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধরফরে। এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে জমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় এই অবস্থায় শুয়ে থেকেই দু হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম এত। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছে, কোন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল! ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে রিদ নামক লোকটাকে ফাঁসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদেই যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে।
লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটমট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখতেই বুঝতে পারল ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় মাটি করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ, আমার আবু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে, কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনার মানে হৃদের উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে, দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশিটা বিরক্তির প্রকাশ। আমি ভয়ে কাঁচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছু আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি মানে হৃদ ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বই আর ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যে করে তখনই আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন। তখনই ভয়ে চমকে উঠলাম, আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়েছিলাম বারবার, কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি, তাই হুট করে হাত বাড়িয়ে ছু মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই, ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি উনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে উঠলেন, আউট। বিষণ্ণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টি দলামুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার মতো অপরিচিত মেয়ের সাথে উনার কি শত্রুতামি? প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে উনি? এখন আবার মরার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতে পারে। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। একদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার মানে হৃদ দুই আঙুল বন্দুকের মতো করে তাক করলো আমার গলার উপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষের গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছা করলো আমার ছোট্ট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবার চুপও রইলাম না। ভয়ের তো মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছা করে আপনার ফোন ভাঙিনি, ভুল, আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তীর মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলেছি? আপনার শুকরিয়া আদায় করার দরকার আপনি আমার পরিচিতি কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তিতে চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদাবাড়ি, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেক করতে। এর মধ্যে ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো।
এমন না সে ফোন ভাঙায় রিয়াক্ট করতো না, অবশ্যই রিয়াক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে, হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়ে হওয়ার সময়কালটা। এতদিন তার তেমন একটা বিয়েটার সম্পর্কে জানতে ইচ্ছা হয়নি, কিন্তু সেদিনকার কলেজের ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল, তার বউয়ের সম্পর্কে আর কিছুই জানে না সে, জানার ইচ্ছাও নেই। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল, তার বউয়ের সম্পর্কে আর কিছুই জানে না সে, জানার ইচ্ছাও নেই। এই জন্য মূলত ফাংশন শেষ করে দ্বিতীয়বারের সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু মেয়েটার নাম ইশরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে, এই জন্য হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি, বউকে দিয়ে কী দরকার, কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে মানে মায়া তো বউ হিসাবে আরও দরকার নেই। নিজের চিন্তাভাবনাটাই হৃদ নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ, নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে মানে মায়া তার বউ হিসাবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটা তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো, মাথা তুলে আছড়ে আছড়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতে কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আশিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আশিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গায়ে দিয়ে সিটে বসতেই সামনে থেকে আশিফ প্রশ্ন করে বলল, ভাইয়া আপনার পাঞ্জাবিটা ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আশিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আশিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আশিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাইয়া মনে আছে। আশিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আশিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমার সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয় কিছুই জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করত, অনেক তো হলো তার লুকিয়ে চুরিয়ে বেড়ানোর, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আশিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসেছে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু তো একটা মনে আছে। আশিফ জি ভাইয়া বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকু সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ।